আজকের এই ভিডিওতে আমি শেরশাহের শাসন ব্যবস্থার মধ্যে তার পুলিশি ব্যবস্থা, সেনাবাহিনী, যোগাযোগ ব্যবস্থা ও সরাইখানা, ডাক ও গুপ্তচর ব্যবস্থা, এছাড়া শিল্প ও ধর্মনীতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলবো তার পুলিশি ব্যবস্থা। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই সময় পৃথক কোনো পুলিশ সংগঠন ছিল না। শিখদারান ও শিখদারদের উপর নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব অর্পিত ছিল। স্থানীয় শান্তি বজায় রাখা ও স্থানীয় অপরাধীদের দমনের জন্য তিনি স্থানীয় দায়িত্বের নীতি প্রবর্তন করেন। এ ব্যাপারে তিনি কোনো গাফিলতি বরদাস্ত করতেন না। তার আমলে দেশে দস্যু তস্করের ভীতি দূর হয়। তার সমসাময়িক ঐতিহাসিকরা তার পুলিশ ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। এবার বলবো তার সেনাবাহিনী। তিনি সেনাবাহিনীতে বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কার প্রবর্তন করে সেনাদলকে সুদক্ষ গড়ে তোলেন। পদাতিক, অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনী নিয়ে তার সেনাবাহিনী গঠিত ছিল। যুদ্ধকালে সেনা সরবরাহের জন্য জাগিরদার বা সামন্তপ্রভুদের উপর নির্ভর না করে আলাউদ্দিন খলজির মতো তিনি একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন এবং সরকারি সেনা নিয়োগের ব্যবস্থা করেন। আলাউদ্দিনের মতো তিনি সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া এবং অশ্ব চিহ্নিতকরণের ব্যবস্থা করেন। সেনাবাহিনীতে জাগির দানের পরিবর্তে তিনি বেতন দানের ব্যবস্থা প্রবর্তন করেন এবং অন্যের মাধ্যমে বেতন না নিয়ে তিনি নিজে বেতন দিতেন। সাম্রাজ্যের অভ্যন্তরে ৪৭টি স্থানে তিনি সেনাবাহিনী মোতায়েন করেন এবং রাজধানীতে সর্বদা ১,৫০,০০০ অশ্বারোহী, ২৫,০০০ পদাতিক, ৫,০০০ হস্তী এবং গোলন্দাজ বাহিনী মোতায়েন থাকত। সামরিক কর্মচারীদের তিনি ২ বছর অন্তর বদলির ব্যবস্থা করেন। এরপর বলবো তার যোগাযোগ ব্যবস্থা ও সরাইখানা। সাম্রাজ্যের অভ্যন্তরে যোগাযোগের জন্য শেরশাহ বহু রাস্তা নির্মাণ করেন। এগুলির মধ্যে পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত ১৪০০ মাইল দীর্ঘ রাস্তাটি বর্তমানে গ্যান্টেং রোড নামে পরিচিত। এছাড়া তিনি আগ্রা থেকে বুরহানপুর, আগ্রা থেকে যোধপুর এবং লাহোর থেকে মুলতান পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। কেবলমাত্র সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপনই নয়, এই রাজপথগুলি বাণিজ্যিক সম্প্রসারণের পক্ষে যথেষ্ট সহায়ক ছিল। পথিকদের সুবিধার জন্য তিনি পথের ধারে বৃক্ষরোপণ, কূপ খনন ও পান্থশালা বা সরাইখানা নির্মাণ করেন। শেরশাহের সমকালীন ঐতিহাসিক আব্বাস খাঁ শেরশোয়ানির রচনা থেকে জানা যায় যে তিনি ১৭০০টি সরাইখানা নির্মাণ করেন এবং সেখানে খাদ্য ও বিশ্রামের ব্যবস্থা ছিল প্রশংসনীয়। ব্যবসা বাণিজ্যের প্রসারে এই সরাইখানার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বণিকরা এই সরাইখানায় মালপত্র বিনিময় করত এবং এগুলিকে কেন্দ্র করে বাজার ও শহর গড়ে উঠেছিল। সরাইখানাগুলি আবার সংবাদ আদান প্রদানের কেন্দ্র ছিল। ডাক ও গুপ্তচর ব্যবস্থা। সাম্রাজ্যের অভ্যন্তরে খবরাখবর আদান প্রদানের জন্য তিনিই সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থা প্রবর্তন করেন। সরাইখানাগুলি ডাক চৌকি হিসেবে ব্যবহৃত হতো এবং প্রতিটি সরাইখানায় সর্বদা ২টি ঘোড়া প্রস্তুত থাকত। দারোগা-ই চৌকি নামক উচ্চপদস্থ কর্মচারী এ বিষয়ে ভারপ্রাপ্ত ছিলেন। সাম্রাজ্যের বিভিন্ন সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনি বহু গুপ্তচর নিযুক্ত করেন। তারা সাম্রাজ্যের বিভিন্ন স্থানে নিযুক্ত ছিল এবং সম্রাটকে সকল বিষয়ে অবহিত করত। তার প্রশাসনিক সাফল্যের মূলে ডাক ও গুপ্তচর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবারে বলবো শেরশাহের শিল্প সম্পর্কে। তিনি স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। তার নির্মিত স্থাপত্যকীর্তিগুলোতে হিন্দু, পারসিক ও আরবীয় শিল্পরীতির সুষম সমন্বয় লক্ষ্য করা যায়। প্রতিরক্ষা ব্যবস্থার স্বার্থে তিনি ঝিলামের তীরে রোটাসগড় দুর্গ নির্মাণ করেন। দিল্লির পুরানা কিল্লা ও দুর্গের অভ্যন্তরস্থ কিলা ও কুহনা মসজিদ তার উল্লেখযোগ্য কীর্তি। সাসারামে নির্মিত তার সমাধি মন্দির তার শিল্পকীর্তির সর্বোৎকৃষ্ট নিদর্শন। ফার্গুসন, হাভেল, পার্সি বাউন প্রমুখ শিল্প বিশেষজ্ঞরা এর ভূয়সী প্রশংসা করেছেন। এবারে বলবো শেরশাহের ধর্মনীতি। ধর্মবিশ্বাসে তিনি গোঁড়া সুন্নি ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে সকল ধর্মীয় কর্তব্য পালন করতেন। তিনি জিজিয়া বিলোপ করেননি
বা রাজনৈতিক প্রয়োজনে হিন্দুদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা ও হিন্দু মন্দির ধ্বংস করতেও কসুর করেননি। তবে একথা ঠিকই যে তিনি উলেমাদের প্রভাব থেকে মুক্ত ছিলেন এবং ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে হিন্দু মুসলিম সৌহার্দ্য ও সম্প্রীতির উপর ভিত্তি করে শাসন ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। তিনি হিন্দি বিদ্বেষী ছিলেন এমন কোনো প্রমাণ নেই। তার আমলে বহু হিন্দু গুরুত্বপূর্ণ উচ্চ রাজপদে নিযুক্ত হন। ব্রহ্মজিৎ গৌড় তার প্রধান সেনাপতি ছিলেন। তিনি প্রজায় প্রজায় কোনো বিভেদ করতেন না। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে তিনি সমান চোখে দেখতেন। তার উদার দৃষ্টিভঙ্গির জন্য তিনি ভারতীয়দের কাছে জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন। পরবর্তীকালে মুঘল সম্রাট আকবর শাসন পরিচালনার ক্ষেত্রে বহুলাংশে শেরশাহের নীতি অনুসরণ করেন। শেরশাহের শাসন ব্যবস্থা ত্রুটিমুক্ত ছিল না। সকল প্রশাসনিক ক্ষমতা সম্রাটের হাতেই কেন্দ্রীভূত ছিল। সকল ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নিতেন। মন্ত্রীরা ছিলেন আজ্ঞাবাহী কর্মী মাত্র। এই ধরনের ব্যক্তি নির্ভর শাসন ব্যবস্থা দুর্বল হতে বাধ্য ছিল। প্রশাসনে আফগানরাই ছিল সর্বেসর্বা। সেখানে ভারতীয় বা অন্যান্য জাতিগোষ্ঠীর বিশেষ কোনো স্থান ছিল না। ধর্ম সহিষ্ণু হওয়া সত্ত্বেও তিনি অমুসলমানদের উপর থেকে জিজিয়া কর প্রত্যাহার করেননি। তিনি রাজস্ব বিভাগে কর্মীদের দুর্নীতি সম্পূর্ণ দূর করতে পারেননি। এ সত্ত্বেও বলতে হয় যে মাত্র 5 বছরের মধ্যে তিনি সাম্রাজ্যে এক সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তোলেন। ঐতিহাসিক স্মিথ বলেন যে শেরশাহ আর কিছুকাল জীবিত থাকলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না।